আফিফ অবাক হয়ে পদ্মের দিকে তাকালো। পদ্ম আফিফের পায়ের কাছে বসে বলল, আমি আহিকে সব বলে দিয়েছি। আপনি কসম করেছেন আমি সব জানিয়ে দিলে আপনি আহির কাছে ফিরে যাবেন না। এখন যান, ওকে আপনি তাড়িয়ে দিন। আপনি এখন যদি আহিকে বের না করেন আমি নিজের প্রাণ নিয়ে নেব। আফিফ পদ্মকে সরিয়ে দিয়ে বলল, আমাকে ব্ল্যাকমেল করছো তুমি? আমি সত্যি এই কাজ করব, কারণ আপনি ছাড়া আমার আর কিচ্ছু লাগবে না। তুমি আমাকে পাগল করে দিচ্ছ পদ্ম। আমাকে একটু শান্তিতে বাঁচতে দাও। শান্তি তো হবে, এরপর সব শান্তি হবে। আহিকে তাড়িয়ে দিন, এটা তো ওর আর আপনার জন্য ভালো। আহি বুঝবে আপনি ওকে এখন আর পছন্দ করেন না। এরপর আহি মুভ অন করতে পারবে। আর আপনাকে তো বলেছি আপনি ওর যোগ্য নন। আফিফের বুকটা ভারী হয়ে এলো। পদ্ম আফিফকে ধাক্কা দিয়ে বলল, যাবেন আপনি? আমি যদি সুইসাইড করি আপনার জেল হবে, চাকরিটাও যাবে আপনার। রেনু আর মায়ের কি হবে তখন? একবার জেল হলে নতুন চাকরি পেতেও সমস্যা হবে। কেউ কি জানতে চাইবে কে অপরাধী, পেছনের কারণটা কি? সবাই জানবে আপনি আমাকে মানসিক অশান্তিতে রেখেছেন, তাই আমি সুইসাইড করেছি। বেশি দিন জেল না হোক, অন্তত একদিনের জেলই তো আপনার ভবিষ্যৎ নষ্ট করে দেবে। আফিফ পদ্মের কথা শুনে ধপ করে বিছানায় বসে বলল, তুমি আমাকে কখনোই ভালোবাসোনি। তোমার এই আচরণ দেখে আমার তো মনে হচ্ছে না তুমি আমাকে ভালোবেসেছো। সবটাই তোমার জেদ। আহির সাথে জেদ ধরেছ তুমি। আমি কোনো খেলনা নই পদ্ম, যে তোমরা দুইজন আমাকে নিয়ে টানা হ্যাঁচড়া করবে। পদ্ম শীতল দৃষ্টিতে আফিফের দিকে তাকিয়ে ড্রয়ার ঘেটে একটা ব্লেড বের করলো। আফিফ ভীত চোখে সেদিকে তাকিয়ে বলল, পাগলামো করছো? আমি সবাইকে বলে যাব আমার মৃত্যুর জন্য আপনি দায়ী। আমার রেপ হয়েছে, তাই আপনি আমাকে স্পর্শ করছেন না। আপনার মা আমাকে মানসিক অত্যাচার করেছে, কারণ আমি সন্তান দিতে পারবো না। আফিফ হাত জোর করে বলল, মাফ চাই, আল্লাহর ওয়াস্তে এসব করো না। তাহলে যান, আহিকে বের করে দিন। অপমান করে বের করবেন, যাতে দ্বিতীয়বার আপনার দিকে চোখ তুলে তাকানোর সাহস না থাকে। আফিফ ঠাই দাঁড়িয়ে রইল সেখানে। পদ্ম চেঁচিয়ে বলল, যাবেন? আফিফের পা চলছে না। ধীর পায়ে সে রুমের বাইরে বেরিয়ে এলো। বুকটা ভারী হয়ে আসছে তার। চিৎকার করে কাঁদতে ইচ্ছে করছে কিন্তু পারছে না। মাথাটা ঝিমঝিম করছে। মনে হচ্ছে কোনো গোলক ধাঁধায় ফেসে গেছে, যেখান থেকে বেরোনোর কোনো পথ নেই। আহি বসার ঘরে ছিল। রেনু দরজা খুলে দিয়েছে। আফিফকে দেখে আহি উঠে দাঁড়ালো। রেনু ভাইয়ের দিকে তাকিয়ে অন্য রুমে চলে গেল। রেনু যেতেই আহি একটা মিষ্টির প্যাকেট আফিফের দিকে এগিয়ে দিয়ে বলল, আজ আমি কোম্পানির সিইও হিসেবে জয়েন করেছি, তাই মিষ্টি নিয়ে এলাম। পুষ্প বলল তোমার নাকি রাজশাহীতে চাকরি হয়েছে, কংগ্রাচুলেশন। পদ্ম তো চাকরির ব্যাপারে আমাকে কিছু বললই না, আমার সাথে রাগ করেছে হয়তো। যাই হোক, মিস করব। আহি আফিফের চোখের দিকে তাকিয়ে বলল, পদ্মকে। আফিফের বুকটা খালি হয়ে গেল। নিজেকে শক্ত করে মিষ্টির প্যাকেটের দিকে এক নজর তাকিয়ে ধাক্কা দিয়ে ফেলে দিল প্যাকেটটি। আহি আফিফের এমন কাজে অবাক হলো খুব। আফিফের দিকে অবাক দৃষ্টিতে তাকাতেই আফিফ আহির বাহু চেপে ধরে বলল, প্লিজ যাও আমার জীবন থেকে, বের হয়ে যাও। আর কতবার তোমার মুখটা দেখতে হবে? তোমাকে দেখলে দম বন্ধ হয়ে আসে আমার। আমার আপার মৃত চেহারাটা ভেসে আসে চোখের সামনে। কখন ছাড়বে আমার পিছু? আহি আফিফকে ধাক্কা দিয়ে সরিয়ে দিল। তার চোখে অশ্রু টলমল করছে। আহির চোখের দিকে তাকানোর সাহস পেল না আফিফ। সে মুখ ঘুরিয়ে নিতেই রেনুর মুখোমুখি হলো। রেনু কিছু বলার আগেই আহি দ্রুত পায়ে বেরিয়ে পড়ল। বারান্দায় দাঁড়িয়ে আহিকে বেরিয়ে যেতে দেখেই পদ্ম স্বস্তির শ্বাস ছাড়ল। আর আফিফ সেখানেই বিধ্বস্ত মুখে দাঁড়িয়ে রইল। রেনু ভাইয়ের কাছে এসে বলল, কি বলেছো ভাইয়া? আহিকে কি বলেছো তুমি? মিষ্টিগুলো এভাবে ফেলে দিলে কেন? আফিফ মেঝেতে বসে পড়ল। চুল খামছে ধরে বলল, আমি ক্লান্ত, আমি খুব ক্লান্ত। রেনু আফিফের গালে হাত রেখে বলল, ভাইয়া, ওই মহিলাকে ছেড়ে দাও তুমি। আফিফ রেনুর দিকে অবাক দৃষ্টিতে তাকালো। রেনু কাঁদো কাঁদো কণ্ঠে বলল, এত বড় পাপ করেছে আর তুমি তাকে সহ্য করছো? আমি পারবো না ওই মহিলাকে দেখতে।
আমার গায়ে এখনো বেল্টের দাগ। তুমি তাকে মেরেছো কখনো? অথচ তার জন্যই দিনের পর দিন, মাসের পর মাস, বছরের পর বছর আমি একটা জানোয়ারের সাথে সংসার করেছি। বাধ্য করেছে আমাকে ওই মহিলা। আফিফ রেনুর মাথায় হাত রেখে বলল, আর কষ্ট করতে হবে না তোকে, আমি আমার বোনকে নিয়ে এসেছি তো। আমি আছি কার ভরসায়? আমার জীবনের কি আছে? সংসারটাও টিকিয়ে রাখতে পারিনি। গ্রামে গেলে মানুষ কি ভাবে আমাকে? তোমার বউ আমার কপাল থেকে স্বামীর সুখ কেড়ে নিয়েছে। তার জন্য আমি একটা অমানুষের স্ত্রী হয়ে পড়েছিলাম। আর সে সুখের সংসার করবে আর আমি বসে বসে দেখব? আফিফ অবাক হয়ে বলল, তুই কিভাবে জানলি এসব? চিঠি পড়ে জেনেছি। রেনু উঠে তার রুমে গিয়ে সেই চিঠিটা নিয়ে এলো যেটা পদ্ম আহিকে লিখেছিল। সেদিন পদ্ম চিঠি লিখে প্যাকেটে ঢুকানোর পর রেনু সেই রুমে গিয়ে প্যাকেটে কি আছে দেখতে গিয়েই চিঠিটা পেল। সে চিঠিটা সরিয়ে একটা সাদা কাগজ ভাঁজ করে প্যাকেটে ঢুকিয়ে রাখলো। পদ্ম শেষবার প্যাকেটটি স্টেপল করার আগে সেই সাদা কাগজটাকে চিঠি ভেবে আহির কাছে পাঠিয়ে দিয়েছিল। রেনু চিঠিটা এনে আফিফকে দিল। আফিফ চিঠিটা পড়তে পড়তেই পদ্ম রুম থেকে বেরিয়ে এলো। আফিফ চিঠি পড়া শেষে পদ্মের সামনে চিঠিটা মুছড়ে ফেলে বলল, আর কতটা নিচে নামবে পদ্ম? পদ্ম ভ্রু কুঁচকে রেনুর দিকে তাকিয়ে বলল, কি হয়েছে? কি বলেছো তুমি আমার বিরুদ্ধে? রেনু বলল, তোমার বিরুদ্ধে কিছুই বলার নেই। তুমি নিজেই তোমার বিরুদ্ধে যাওয়ার মতো কাজ করেছো। তুমি একটা কালসাপিনী। রেনু, আমি তোমার ভাবি। আমি তোমাকে ভাবি মানি না। আফিফ রেনুকে থামিয়ে দিয়ে বলল, রেনু, আমি সিচুয়েশন হ্যান্ডেল করে নেব, তুই প্লিজ আমার জন্য নিজের ক্ষতি করিস না। তোর এই মুহূর্তে রেস্ট নিতে হবে। রেনু কিছু বলতে যাবে তার আগেই আফিফ তাকে থামিয়ে দিল। রেনু চলে যেতেই আফিফ পদ্মকে উদ্দেশ্য করে বলল, তোমার সাথে সংসার করা আমার পক্ষে আর সম্ভব না। পদ্ম আফিফের পা ধরে বলল, মরে যাব আমি। তোমার সাথে থাকলে আমি মরে যাব পদ্ম। আহি গাড়ি থামালো জনমানবহীন খোলা মাঠে। গাড়ি থেকে নামতেই বৃষ্টি শুরু হয়ে গেল। আহি দৌড়ে গেল সামনে। মাঠের মাঝখানে এসে দুই হাঁটুতে ভর দিয়ে বসে পড়ল মাটিতে। বুকে হাত দিয়ে শব্দ করে কাঁদতে লাগলো সে। আহির কান্নার শব্দ আর বৃষ্টির রিমঝিম ধ্বনি মিলেমিশে একাকার হয়ে গেছে। আফিফ ছাদের মেঝেতে শুয়ে আছে। বৃষ্টির তেজ তার শরীরে কাটার মতো বিঁধছে আর তার হৃদয়ের হাহাকার ক্রমাগত বাড়ছে। সে কাঁদতে পারছে না, কিন্তু ইচ্ছে করছে চিৎকার দিয়ে ভেতরের সব রাগ কষ্ট বের করে দিতে। দুজনের বুক চিরেই বেরিয়ে আসছে একটা প্রশ্ন, তোমাকে কি আর জীবনেও দেখার সৌভাগ্য হবে না আমার? আফিফা বেগমের চিৎকারে আফিফের হুঁশ ফিরল। সে ভেজা কাপড়ে ছাদ থেকে নেমে পড়ল। রান্নাঘরের মেঝেতে ছটফট করছে রেনু। পাশে কড়াকড়ি খাচ্ছে গরম তেলের কড়াই। রেনু চিৎকার করে খাচ্ছে। রেনু চিৎকার করে যাচ্ছে। আফিফ বোনকে কোলে নিয়ে বেরিয়ে পড়ল বাসা থেকে। উদ্দেশ্য হাসপাতাল। পদ্ম দরজা ধরে দাঁড়িয়ে রইল। ভয়ে তার শরীর নেতিয়ে পড়ছে। আফিফা বেগম আফিফের পিছু পিছু বৃষ্টির মধ্যে বেরিয়ে পড়লেন। আজকের এই বর্ষণ মুখর দিনটি কখনোই ভুলবে না তারা। রেনুর ছেলে হয়েছে। আফিফ রেনুর ছেলেকে কোলে নিয়ে দাঁড়িয়ে আছে হাসপাতালের বারান্দায়। ডেলিভারির সময়ের আগেই হয়ে গেছে বাচ্চাটা। ছোট ছোট আঙ্গুলগুলো আলতোভাবে ছুঁয়ে দিল আফিফ। আফিফা বেগম তা দেখে বললেন, কি মিষ্টি ছেলেটা। নানু ভাইয়ের নাম কি হবে? আফিফ শুকনো হাসি ফুটিয়ে বলল, আদ্য। আদ্য কেন? নতুন সূচনা। আদ্য মানেই শুরু। আদ্য আমাদের জীবনের এক নতুন অধ্যায়। রেনুর জীবনের নতুন সূচনা হবে আদ্য। আহি বৃষ্টি ভেজা শরীর নিয়ে বাসায় ঢুকলো মাত্র, আর সাথে সাথেই তার ফোন বেজে উঠল। স্ক্রিনে ভেসে উঠল মোজাম্মেল চাচার নাম। কল ধরতেই মোজাম্মেল চাচা যা বললেন তা শুনেই আহির পুরো পৃথিবী থমকে গেল। এদিকে ডাক্তার বেরিয়ে আসতেই আফিফ ব্যস্ত হয়ে তার কাছে ছুটে গেল।
ডাক্তার রেনুর বর্তমান অবস্থা জানালো। মেয়েটার শরীরটা জ্বলে গেছে অনেকখানি, জ্ঞান ফিরতে সময় লাগবে। এদিকে আফিফকে কাল রাজশাহী যেতেই হবে। এই মুহূর্তে চাকরিটা আরও বেশি প্রয়োজন। রেনুর চিকিৎসার খরচ জোগাড়ের জন্য অন্তত চাকরিটা লাগবে। ডাক্তারের সাথে কথা বলে রেনুকে রাজশাহী মেডিকেলে নিয়ে যাওয়ার পরামর্শ হলো। পুরো সময়টাতে নিলয় সাহায্য করলো তাকে। গাড়ির গতি বাড়ালো আহি। ভেজা কাপড়ের পৌঁছে গেল সুবর্ণ মঞ্জিল। সে গাড়ি থেকে নামতেই দৌড়ে এলো মোজাম্মেল চাচা। আক্ষেপের সুরে বললেন, স্যার এইটা কি করলো মা? আহি স্তব্ধ হয়ে তাকিয়ে আছে জ্বলন্ত বাড়িটির দিকে। সুবর্ণ মঞ্জিল, যেখানে তার বেড়ে ওঠার গল্প, যার ইট পাথরের ফাঁকে বাঁধা পড়ে আছে আহির শৈশব। সেই ঘর যেখানে তার অনুভূতিরা আটকে আছে, আজ সব জ্বলে পড়ে ছাই হয়ে যাচ্ছে। আগুন নেভানোর জন্যে ফায়ার সার্ভিসের গাড়ি এসেছে। ভেতর থেকে রিজওয়ান কবিরের চিৎকার ভেসে আসছে। আহি কানে হাত দিয়ে মাটিতে বসে পড়ল। যারা বাড়ির আশেপাশে ভিড় জমিয়েছে তারাই বলছে রিজওয়ান কবির নিজেই ঘরে আগুন ধরিয়েছেন। সালমা ফাউজিয়া আহির পিছু পিছু এসেছেন। মেয়েকে এমন অবস্থায় দেখে তিনি দৌড়ে এলেন। মায়ের স্পর্শ পেয়ে আহি নেতিয়ে পড়ল। কাঁদো কাঁদো কণ্ঠে বলল, তুমি আমাকে ছেড়ে যেও না মা, সবাই শুধু আমাকে একা রেখেই চলে যাচ্ছে। সালমা ফাউজিয়া শক্ত কণ্ঠে বললেন, তোমার বাবা তার অন্যায়ের প্রায়শ্চিত্ত করছে, তোমার কষ্ট পেতে হবে না মা। তুমি তো তার ক্ষতি করোনি, সে হয়তো বুঝে গেছে তার অন্যায়টা কত বেশি ছিল। সালমা ফাউজিয়া কাঁদছেন না, শান্তি লাগছে তার। এত বছর পর তার বাবার সাথে হওয়া অন্যায়ের শোধ উঠেছে। তার আর আহির জীবনে আসা সব কষ্টের শোধ উঠেছে। রিজওয়ান কবির নিজেই নিজেকে শেষ করে দিয়েছেন। তিনি একা মরেননি, সাথে নিয়ে গেছেন তার কোটি টাকার বাড়ি। যদিও এই জায়গাটাও আহির নামে, কিন্তু বাড়িটা রিজওয়ান কবির শখ করেই বানিয়েছিলেন। এদিকে ব্যাগপত্র নিয়ে গাড়িতে উঠে বসেছে আফিফ। পেছনে পদ্ম আর আফিফা বেগম বসে আছেন। গাড়ি চলতে শুরু করলো, আর পেছনে পড়ে যাচ্ছে সেই চিরচেনা শহর। আফিফের মনটা ভারী হয়ে আছে খুব। এলোমেলো ভাবনা ঘুরপাক খাচ্ছে মনে। জানালার বাইরে তাকালো সে। দীর্ঘশ্বাস ফেলে আন মনে বলল, ভালো থেকো খেয়ালি। আহি এখনো সেই পোড়া বাড়ির দিকে তাকিয়ে আছে। লিনাশা আহির পাশে বসে বলল, যা হয়েছে ভুলে যা, এখন থেকে জীবনের নতুন সূচনা কর। আহির দৃষ্টি তার দোতলা জানালার দিকে, যেই জানালার বাইরে চুল ছড়িয়ে ঘুমাতো সে, আর সেই ঘরে বসেই সে তার এর ছবি আঁকত। আহি সেদিকে তাকিয়ে আন মনে বলল, সুখী হও প্রিয় অলকানন্দ, তোমার জীবনে নতুন সূচনায় আমার সূচনা হবে। ভালো থেকো আর তোমাকে ভালোবাসার মতো দুঃসাহস করেছি, আর তুমি আমার জীবনে আসার দুঃস্বপ্ন হয়েই রয়ে গেলে। যে স্বপ্ন কখনোই পূরণ হয়নি, অন্তত তোমাকে দেখার মতো ক্ষমতা দিতে। এখন তো তোমার সামনেও আর দাঁড়াতে পারবো না। এই এক আকাশের নিচে তুমি আর আমি, অথচ কত দূর আমাদের চলার পথ। তোমাকে ভালোবাসার মতো দুঃসাহস করেছি আমি। ভুলে যাওয়াটা যদি দুঃসাধ্য না হতো। 5 বছর পর আজ আহির এআইটি গ্যালারিতে বিক্রয়ের দিন। মোটামুটি ভিড় জমেছে গ্যালারির সামনে। আজ আহি এসেছে ভিন্ন সাজে। কালো শাড়ি, কালো ঝুমকো, সাজসজ্জাবিহীন আলগা খোপা বেঁধে আহির 10টা ছবি বিক্রি হচ্ছে, আর বাকি 12টি অন্যান্য চিত্রকরদের। আহি ক্রেতাদের সাথে তার ছবির বিষয় নিয়ে কথাবার্তা বলছে। তখনই তার দৃষ্টি আটকালো গ্যালারির প্রবেশ মুখে। আহি তার সামনে দাঁড়ানো ক্রেতার দিকে তাকিয়ে বিনয়ী হাসি হেসে একটু সময় চেয়ে নিল। এরপর প্রবেশ মুখের কাছে যেতেই কৌতূহলী দৃষ্টিতে আহিকে খুঁজতে থাকা ওয়াসিফ দৌড়ে এলো তার দিকে। আহি ওয়াসিফের সামনে হাঁটু গেড়ে বসতেই ওয়াসিফ জিজ্ঞেস করলো, আন্টি আজ কি এখানে ঈদ হচ্ছে? আহি মুচকি হেসে বলল, তোমার কেন মনে হচ্ছে ঈদ হচ্ছে? মিস বলেছে ঈদ মানে আনন্দ, ঈদ মানে খুশি, ঈদ মানে নতুন জামা জুতো। ঈদের সময় সবাই অনেক অনেক নতুন জিনিস কিনতে আসে, বাইরে চিকচিক লাইট জ্বলে। আহি হাসলো। ওয়াসিফের গাল টেনে দিয়ে বলল, হ্যাঁ, বাইরে তো
চিকচিক লাইট জ্বলছে, কিন্তু আজ তো ঈদ না। আর দেখো, এখানে সবাই ছবি কিনতে এসছে, জামা জুতো এখানে পাওয়া যায় না। আমিও একটা ছবি কিনবো। আচ্ছা, আহি উঠে দাঁড়িয়ে ওয়াসিফের হাত ধরে তাকে গ্যালারির দেওয়ালে টাঙিয়ে রাখা কয়েকটা ছবির সামনে এনে দাঁড় করালো আর বলল, এখন থেকে কোনটা কিনবে? এখান থেকে কোনটা কিনবে? ওয়াসিফ আহির হাত ছেড়ে দিয়ে দেওয়ালের দিকে তাকিয়ে রইল। গালে হাত দিয়ে ভাবুক হয়ে একবার বামে আর একবার ডানে কয়েকবার হেঁটে গম্ভীর মুখে বলল। আমার তো ছবিগুলো ভালো লাগছে না। আহি ওয়াসিফের সামনে ঝুঁকে দাঁড়িয়ে বলল। আহি গালে হাত দিয়ে বলল, তাহলে তুমি বলো কেমন ছবি চাও? আমার ডোরিমন ভালো লাগে, আমাকে ডোরিমনের ছবি এঁকে দিবে? ও, বাবুর ডোরেমনের ছবি চাই? ওয়াসিফ মাথা নেড়ে বলল, হুম হুম। আচ্ছা, আমি তোমার জন্য কাল ডোরেমনের ছবি এঁকে নিয়ে আসবো। ওয়াসিফ তার কনিষ্ঠ আঙ্গুল এগিয়ে দিয়ে বলল। পিঙ্কি প্রমিস? আহি মুখ চেপে হেসে ওয়াসিফের দিকে তার কনিষ্ঠ আঙ্গুল এগিয়ে দিয়ে বলল। পিঙ্কি পিঙ্কি প্রমিস। ওয়াসিফের দৃষ্টি আটকালো কাচের দেওয়ালের বাইরে দাঁড়িয়ে থাকা আফিফের দিকে। ওয়াসিফ সেদিকে তাকিয়ে আফিফকে দেখিয়ে দিয়ে বলল। আমার মামা। আহি সেদিকে তাকাতেই তার অ্যাসিস্ট্যান্ট রুবি তার সামনে এসে বলল। ম্যাম, কাস্টমাররা আপনার অপেক্ষায় করছেন। আহি উঠে দাঁড়ানোর আগেই ওয়াসিফ দৌড়ে গ্যালারি থেকে বেরিয়ে যেতে যেতে আহিকে বলল। বাই আন্টি। আহিও হাতের ইশারায় বিদায় দিল ওয়াসিফকে। এরপর ক্রেতাদের কাছে চলে গেল। এদিকে ওয়াসিফ বেরিয়ে আসতেই দেখলো আফিফ বুকে হাত গুজে মোটর সাইকেলের উপর বসে আছে। ওয়াসিফ তার কাঁধের ব্যাগ দোলাতে দোলাতে আফিফের সামনে এসে বুকে হাত গুজে দাঁড়ালো। আফিফ এতটুকুন বাচ্চা ছেলের গম্ভীর মুখ দেখে বলল। আদ্য, মামা কি হয়েছে তোমার? ওয়াসিফ মাথা নেড়ে অভিমানী মুখে বলল। মামা, তোমরা আমাকে ডোরিমনের খেলনা কিনে দাও না। আর দেখো, এইখানের হোয়াইট হোয়াইট আন্টিটা আমাকে কি বলেছে। আফিফ ওয়াসিফের সামনে ঝুঁকে বলল। কি বলেছে? ওয়াসিফ একগাল হেসে বলল। আমাকে ডোরিমনের ছবি এঁকে দিবে। আফিফ তার চুলে হাত বোলাতে বোলাতে বলল। এখন চলো বাসায়। ভেতরে যাবে না? ভেতরে অনেক সুন্দর, সব হোয়াইট হোয়াইট। আফিফ হতাশ দৃষ্টিতে এআরটি গ্যালারির প্রবেশপথের দিকে তাকিয়ে বলল। না, অন্যদিন যাব। আফিফ ওয়াসিফকে মোটর সাইকেলে উঠিয়ে চাবি ঘোরালো, হেলমেট মাথায় দিল। এরপর একবার পেছন ফিরে তাকালো, দেখলো আহি বেরিয়ে আসছে ভিতর থেকে। পরনে কালো শাড়ি, মৌমাছির মতো লাগছে দেখতে। আফিফ মৃদু হাসলো, সামনে তাকিয়ে চালু করলো মোটর সাইকেল। চলে এলো সেই জায়গা থেকে, আর সম্মুখ দর্পণ পেছনে ফেলে আসছে আহির অস্পষ্ট প্রতিবিম্ব। সারা দিনের ধকলের পর গা এলিয়ে দিতেই রাজ্যের ঘুম আহির চোখে এসে ভিড় করলো। ঘুম আসবে আসবে এমন মুহূর্তেই দরজায় কড়া নাড়ল সিস্টার মুরলি। আহি এলোমেলো পোশাকে দরজা খুলে দিতেই মুরলি বলল। ম্যাম, আপনার সাথে দেখা করতে মিস্টার অ্যান্ড মিসেস লাবিব এসেছেন। তাদের সাথে একটা ছোট মেয়ে শিশু আছে। আমরা কি তাদের ভেতরে আসার অনুমতি দেব? অবশ্যই, ওরা আমার ফ্রেন্ড। ওয়েট, আমি ড্রেস চেঞ্জ করে আসছি। তুমি শুধু আর কথাকে বলো ওদের খাবার দাবারের ব্যবস্থা করতে। ওকে ম্যাম। এদিকে পুষ্প আর লাবিব বাড়ির ভেতর ঢুকেই বাড়িটি খুঁটিয়ে খুঁটিয়ে দেখতে লাগলো। প্রাসাদের মতো দেখতে আহির বাংলো বাড়ি। স্বচ্ছ মেঝেতে আলোক ছটা এসে পড়ছে। হলঘরটি দেখতে বেশ খোলামেলা, মাঝখান দিয়ে বড় সিঁড়ি। সিঁড়ির পেছনে দেওয়ালের সাথে লাগানো কাচের আলমারি, সেখানে স্তরে স্তরে বই সাজানো। মাথার উপর বিভিন্ন রঙের ঝাড়বাতি। একপাশে বসার জন্য সোফা সেট রাখা, কিন্তু দেখে মনে হচ্ছে সোফা সেট ব্যবহার করা হয় না, চাদর দিয়ে ঢেকে রাখা হয়েছে। সোফার পাশে কাঠের আলমারি, আহির তৈরি ছোট ছোট ভাস্কর্য ওখানে স্থান পেয়েছে। অন্য পাশে হয়তো রান্নাঘর, পাশে আর একটা দরজা, ওখানে হয়তো ডাইনিং। উপরের তলায় দুটো রুম আহি আর সালমা ফাউজিয়ার জন্য। তৃতীয় তলায় আহি ছবি আঁকার জন্য বড় একটা রুম করেছে, আর তার পাশের রুমে লাইব্রেরি করেছে মায়ের জন্য। অন্যদিকে 4 তলার ছাদ। সিস্টার মুরলি সোফার ওপর থেকে চাদর সরিয়ে দিয়েই বিনয়ের সুরে বলল। ম্যাম স্যার, আমি খুব দুঃখিত।
আহি ম্যাম এখানে খুব একটা আসেন না, তাই সবকিছু ভাবে ঢেকে রাখা। পুষ্প হালকা হেসে বলল। সমস্যা নেই, তুমি যাও। পুষ্প এবার পিয়ালিকে সোফায় বসিয়ে দিয়ে লাবিবকে বলল। আমাদের বান্ধবীর যা বড়লোকি ব্যাপার স্যাপার, আমরা দুজন চাকরি করেও জীবনে এত কিছু করতে পারবো না। লাবিব ভ্রুকুচকে বলল। সবটাই ওর সৌভাগ্য। পৈতৃক সম্পত্তি থাকলে পরের 2 প্রজন্ম বসে খাওয়া যায়, আর আমাদের খেটে খুঁটে পিয়ালিকে বিয়ে দিতে হবে। আর যাই বলো, মেয়েটার জন্য বিয়ের প্রস্তাব আনতেও 10 বার ভাবতে হয়। সবগুলোই ওর যোগ্যতার নিচে। এখন আমাদের সাথে কি কোনো শিল্পপতির পরিচয় আছে যে ওর জন্য অমন বাড়ির সন্ধান আনবো? কিন্তু আন্টি তো আমাদের উপরে সব দায়িত্ব দিয়ে দিচ্ছেন। পুষ্প হতাশ হয়ে তার ব্যাগ থেকে একটা বায়োডাটা বের করলো। ছেলের নাম আরবান খান, যথেষ্ট সুদর্শন, নামকরা ইঞ্জিনিয়ার, ঢাকায় গাড়ি বাড়ি আছে। আহির চেয়ে কম হলেও অন্তত আহির ভালো থাকার মতোই অবস্থা। পুষ্পের ইচ্ছে ছিল না এই সম্বন্ধে, তবুও সে সালমা ফাউজিয়ার কথায় আহির সাথে দেখা করতে এসেছে। সালমা ফাউজিয়া মেয়েকে সরাসরি বলতে পারছেন না, তাই পুষ্পকে বলেছেন। পুষ্প আহিকে বাসায় আসতে বলেছিল, কিন্তু আহি সেখানে যাওয়ার সময় পাচ্ছিল না, তাই পুষ্প নিজেই লাবিবকে নিয়ে আহির বাড়িতে এসেছে। পুষ্প মন থেকে চাই আহি সুখী হোক। আরবান ছেলেটা দেখতে ভালোই, সালমা ফাউজিয়া খোঁজ নিয়েছেন, খারাপ কিছু পাননি। কিন্তু পুষ্পের মাথায় ঘুরছে তার ভাই উজ্জ্বলের চেহারা। সে জানে উজ্জ্বল আহিকে পছন্দ করে, যদিও উজ্জ্বলের সাথে আহির বন্ধুত্বপূর্ণ সম্পর্ক গড়ে ওঠেনি, কথাবার্তাও তেমন হয় না। আর এমন কিছু না যে আহিকে না পেলে উজ্জ্বল বিয়েই করবে না, তবে সে আহিকে পছন্দ করে, আর তার পছন্দের গুরুত্ব দেওয়া উচিত। আহি সিঁড়ি বেয়ে নেমে পিয়ালিকে কোলে নিয়ে বসে পড়ল, ইচ্ছে মতো আদর করলো পিয়ালিকে। পুষ্প বলল, আমাদের তো দেখছিসই না। চুপ কর, আগে আমি আমার মাটাকে আদর করি, আমার টুনটুনি বাবু। লাবিব বলল, টুনটুনের খালাম্মা ওরফে ফুফু একবার নিজের দিকেও নজর দিন। বল না, আর তোরা আসবি সেটা আগেই বলতে পারতি, আমি সব ক্লিন করে রাখতাম। পুষ্প আশেপাশে তাকিয়ে বলল, সবটাই তো ক্লিন লাগছে। আচ্ছা এসব বাদ দে, কি অবস্থা বল। ভালোই, তোর কি অবস্থা? মাসে একবার এসে চলে যাস, দেখাও করে যাস না, আসিস সেটাও বলিস না। প্রচুর কাজ থাকে, আর তোকে বলি সব সময়, মিথ্যে বলিস না তো। আর বাসায় যাই না, তুই থাকিস না, তাই তোরা দুজন অফিসে থাকিস, আমি কোথায় পাবো তোদের? লাবিব বলল, পিয়ালিকে দেখে যেতে পারিস, মায়ের সাথেই থাকে। আচ্ছা বাদ দে, অভিযোগ রাখ এখন। সুধী নাস্তার ট্রেটি টেবিলের উপর রেখে চলে গেল। পুষ্প তা দেখে বলল, তুই ভালোই মেট পেয়েছিস, আমি তো টর্চ দিয়ে খুঁজেও পাই না। আর ছোট বুয়া যাদের রাখি, ওদের ফরমাইশ তো 1000 খানেক, আসলেই যাওয়ার তারা, ফাঁকিবাজ সব। আহি হাসল। পুষ্প বলল, এদের পরিচিত কেউ থাকলে একটা মেয়ে খুঁজে দিতে বল। এরা এখানে না, একটা আশ্রম থেকে এনেছি, এই 3 মেয়ে, ওদের থাকার জায়গা নেই, ওরা এখানে নিজেদের বাসার মতো থাকে, ওদের ওভাবে বলতে পারবো না। তুই চাইলে আমি চিটাগং থেকে একটা এনে দিতে পারবো। মেয়েটাকে আরবি শেখাতে হবে, ওর মা আমার কাছে এসেছিল। এখন আমি তো বাসায় খুব একটা থাকি না, আলাদা আরবি শেখানোর হুজুর বাসায় আসাটা একটু সমস্যা। মুনিয়া খালাও চলে গেছেন চুনির কাছে। তোর বাসায় কাজ করে কে? বুয়া আসে একটা, আমি বাসায় থাকলে ফোন দেই ওনাকে। লাবিব বলল, আচ্ছা আরবি শেখাবো না হয়, দেখিস তো একটু। অফিস থেকে ফিরে পুষ্পের সব কাজ করতে হয়, মাও অসুস্থ, সব সামলাতে পারছেন না। সামনে লিমনের জন্য বউ আনার চিন্তা ভাবনা করছে। ভালো। পুষ্প ভালোই সুযোগ পেল, বলেই ফেলল, লিমনও বিয়ে করে ফেলবে, আর তুই টুনটুনিকে এত আদর করিস, নিজের একটা টুনটুনি থাকা ভালো না? আহি মলিন হাসল। প্রসঙ্গ পাল্টে বলল, আচ্ছা লিনাসা আসবে নেক্সট ফ্রাইডে। নাইব ভাইয়ের কাজিনের বিয়ে নাকি, মেয়েটাকে কত বছর দেখি না, দুজনেই জার্মান সেটেলড হয়ে গেছে। বিয়ের পর সবাই এমন কাজে সংসারে ব্যস্ত হয়ে যায়। এবার পুষ্প ভনিতা না করে বায়োডাটা এগিয়ে দিয়ে বলল, আন্টি বলেছে এবার তোকে রাজি করাতে।
আহি বায়োডাটা এক নজর দেখে বলল, আবরার খান। শোন, আমি ঢাকায় বিয়ে করব না। লাবিব বিরক্ত হয়ে বলল, বিয়েই করিস না তুই, এটা খুব বাজে সিদ্ধান্ত আহি। তোর বাবা, ভাই, দাদা, এমনকি মানে দাদার সম্পর্কে কোনো আত্মীয় নেই। আন্টির ওপর অনেক বড় দায়িত্ব তোকে বিয়ে দেওয়া। আমি তোর ভাইয়ের মতো আহি, বোনকে বিয়ে দেওয়া অনেক বড় দায়িত্ব। আন্টির ওপর মানসিক চাপ বাড়াস না প্লিজ, উনি তোর বিয়ে নিয়ে খুব চিন্তায় আছেন। আহি বায়োডাটাটি একপাশে রেখে বলল, আচ্ছা চিন্তা করিস না, আমি দেখবো এই বায়োডাটা। এবার একটু অন্য বিষয়ে কথা বলি। পুষ্প আর আহি বেশ গল্প করলো। হঠাৎ পুষ্প বলে উঠল, আচ্ছা 5 বছর হয়ে যাচ্ছে, পদ্মের কোনো খোঁজ নেই, জানিস কিছু? না। ওর নম্বর বন্ধ। আচ্ছা ভাইয়ার নম্বর আছে তোর কাছে? আহি চমকে উঠল। আফিফের নম্বর মুখস্থ আহির, কিন্তু গত 5 বছরে সেই নম্বরে ডায়াল করার সাহস হয়নি তার। পদ্মের সাথেও যোগাযোগ করেনি। কি দরকার খোঁজ নিয়ে? ভালোই আছে হয়তো আফিফ তার পদ্ম ফুলের সাথে। আহি ক্ষীণ কণ্ঠে বলল, আমার কাছে কারোর নাম্বার নেই। পুষ্প বলল, আচ্ছা মেয়েটার জন্য চিন্তা হয়, জানি না কেমন আছে। ভালোই থাকবে, যার জীবনে আফিফের মতো মানুষ আছে সে কি খারাপ থাকতে পারে? নন্দনকানন স্কুলের সামনে দাঁড়িয়ে আছে আহি। কিছুক্ষণ পরপর ঘড়ি দেখছে সে। আজই তার চট্টগ্রাম ফিরতে হবে। ওয়াসিফের সাথে দেখা করেই সে চলে যাবে চট্টগ্রামে। এখন সে স্কুল ছুটির অপেক্ষা করছে। দপ্তরে ঘন্টা বাজাতেই ছোট ছোট বাচ্চারা বেরিয়ে আসতে লাগলো। অনেকক্ষণ পর ব্যাগ দুলিয়ে হেলে দুলে বেরিয়ে এলো ওয়াসিফ। আহি হাতের ইশারা করতেই ওয়াসিফ আহিকে দেখে দৌড়ে এলো, এসেই জড়িয়ে ধরলো তাকে। আহি ওয়াসিফের চুলে হাত বোলাতে বোলাতে বলল, বাবু মন খারাপ তোমার? ওয়াসিফ মাথা তুলে আহির দিকে তাকিয়ে বলল, কেন? মায়ের শরীর ভীষণ খারাপ। কি হয়েছে তোমার মায়ের? মায়ের বুক জ্বলে গেছে, তারপর থেকেই অসুস্থ থাকে, খেতে পারে না, কথা বলতেও কষ্ট হয়। আহি চিন্তিত হয়ে ওয়াসিফের সামনে হাঁটু গেড়ে বসে বলল, কখন হয়েছে এসব? নানু বলেছে আমি হওয়ার আগে মা অনেক কান্নাকাটি করে, জানো? আহি ওয়াসিফের কপালে চুমু খেয়ে বলল, তুমি তো একটা মিষ্টি বাচ্চা, তুমি মন খারাপ করো না। মাকে সাহস দেবে, আদর করবে, দেখবে মা সুস্থ হয়ে যাবে। সত্যি? হ্যাঁ সত্যি। আচ্ছা তোমার জন্য ডরেমন এনেছি, দেখবে না? ওয়াসিফ মাথা নেড়ে বলল। হুম হুম। আহি ব্যাগ থেকে একটা নুড়ি পাথর বের করে ওয়াসিফের দিকে এগিয়ে দিল। পাথরের গায়ে আঁকা ডোরেমনের ছবি। ওয়াসিফ লাফিয়ে বলল, এটা আমার ডোরেমন। হ্যাঁ, এটা সব সময় তুমি নিজের কাছে রাখতে পারবে, তোমার বক্সে, তোমার পকেটেও রাখা যাবে। ওয়াসিফ তার প্যান্টের পকেটে নুড়ি পাথরটি ঢুকিয়ে বলল, আমি সব সময় নিজের কাছে রাখবো। আহি ওয়াসিফের থুতনিতে হাত রেখে বলল, বাই মিষ্টি বাবু, তোমার আবার দেখা হবে। তুমি কোথায় যাচ্ছ? আমি আমার বাসায় চলে যাচ্ছি। তুমি কাল আবার আসবে? না বাবু। তাহলে কি এর পরের দিন আসবে? না বাবু, আমার বাসা তো অনেক দূরে, আসতে সময় লাগবে। ওয়াসিফ কিছু একটা ভেবে বলল, তাহলে এতদিন তুমি বাসায় ছিলে না? হ্যাঁ ছিলাম তো, আশেপাশে একটা বাসায় ছিলাম। এখন আমি আমার দূরের বাসায় চলে যাচ্ছি। ওয়াসিফ আহির হাত ধরে বলল, তুমি কালও এসো, তোমার সাথে অনেক গল্প করব, ওদিকে পার্কে খেলব, আমি আমার খেলনা আনবো তোমার জন্য। ওয়াসিফের কথা শুনে বেশ মায়া লাগলো আহির। সে ওয়াসিফের গালে হাত বুলিয়ে দিয়ে বলল, ভালো থেকো, বাই। ওয়াসিফ হাত নাড়িয়ে বিদায় দিল আহিকে। আহির গাড়ি চলে যেতেই আফিফ মোটরসাইকেল সামনে আনলো। এতক্ষণ সে আহির যাওয়ার অপেক্ষায় ছিল। আফিফকে দেখে ওয়াসিফ তার কাছে এসে তার দিকে পাথরটি এগিয়ে দিয়ে বলল, মামা, হোয়াইট হোয়াইট আন্টি আমাকে কি দিয়েছো দেখেছো? আফিফ মুচকি হেসে বলল, বেশ সুন্দর তো। হোয়াইট হোয়াইট আন্টি কত ভালো। আফিফ ওয়াসিফকে কোলে নিয়ে বলল, আচ্ছা তো আমাকে একটা প্রশ্নের উত্তর দাও তো মামা। বলো। তুমি সেই আন্টিকে হোয়াইট হোয়াইট কেন বলো? ওয়াসিফ গালে হাত দিয়ে হাসলো, বলল, আন্টির নাম তো ভুলেই গেছি। আন্টির আমার মতোই অনেক বড় একটা নাম। তুমি বলো, আমার একটুখানি মাথায় কি এত বড় নাম ঢুকবে? আমার নামই তো আমার মুখস্থ করতে অনেক কষ্ট হচ্ছে।
তাই তুমি হোয়াইট হোয়াইট নাম রেখেছো? হ্যাঁ আন্টি হোয়াইট হোয়াইট শুজ পরে এসেছিল, আমারও লাগবে হোয়াইট হোয়াইট শুজ। আচ্ছা ঠিক আছে, আমার বাবাকে আমি হোয়াইট হোয়াইট শুজ কিনে দেব। সত্যি? হ্যাঁ একদম সত্যি। আচ্ছা আরেকটা কথা বলো তো, তোমার হোয়াইট হোয়াইট আন্টিকে এত ভালো লাগে কেন? ওয়াসিফ এআরটি গ্যালারি দেখিয়ে দিয়ে বলল, আমি কতবার ওখানে যেতে চেয়েছি, কেউ আমাকে ভেতরে ঢুকতে দেয়নি, শুধু হোয়াইট হোয়াইট আন্টি আমাকে ভেতরে নিয়ে গেছে। কত ভালো না আন্টি? আফিফ হেসে বলল, হ্যাঁ খুব ভালো তোমার আন্টি, একদম তোমার মতোই মিষ্টি। আহি গম্ভীর মুখে বসে আছে এক আজব কিসিমের মানুষের সামনে। কিছুক্ষণ পর পর হাত ঘড়ি দেখছে। দূরে বসে আছে লিনাশা এবং নাইব, দুজনই এক সপ্তাহ আগে দেশে এসেছে। ঢাকায় নাইবের এক মামাতো বোনের বিয়ে, সেই উপলক্ষেই দেশে আসা। আহিও ঢাকায় এসেছে কোম্পানির কাজে। এখন মায়ের অনুরোধে আরবান খানের সাথে দেখা করা। তবে আহি একা আসেনি, নাইব আর লিনাশাকেও সাথে নিয়ে এসেছে। লিনাশা দূর থেকে আহির হাবভাব দেখে নাইবকে বলল, মনে হয় না আহির ছেলেটাকে পছন্দ হয়েছে। নাইব বলল, আমারও পছন্দ হয়নি, ছেলেটার একটু নিজেকে জাহির করার স্বভাব আছে। দেখনি পরিচয় দেওয়ার সময় কিভাবে বারবার বংশের নাম ডাক নিয়ে কথা বলছিল। আহি এমন ছেলে পছন্দ করবে না। তুমি আমার বান্ধবীকে তো খুব চেনো। যে মেয়ে আফিফের মতো ছেলের প্রেমে পড়ে তার জন্য এইসব ছেলে কিছুই না। আফিফ আর এই ছেলে দুই মেরুর। আহির জন্য যদি পাত্র দেখতে হয় আফিফের মতো খুঁজতে হবে। আচ্ছা এখন আফিফের বৈশিষ্ট্য লিখেও গুগলে সার্চ করব আমরা? রেগে যাচ্ছ কেন? লিনাশা মুখ ছোট করে নাইবকে গুঁতো দিয়ে বলল, যাও ফোন দিয়ে দেখো তোমার ছেলে কোথায়। নাইব ফোন করলো তার গুণধর পুত্রকে। ওপাশ থেকে কল ধরল 4 বছর বয়সী ইয়াস তামজিদ। নাইব বলল, হ্যালো পাপা, কোথায় তুমি, কি করো? ইয়াস ঠোঁট ফুলিয়ে নানুর দিকে তাকিয়ে থেকে বলল, পাপা তোমরা আমাকে একা রেখে কেন চলে গেছ? আচ্ছা সরি, আমরা একটা কাজে এসেছি, এখনই আসছি। তোমার জন্য চকলেট নিয়ে আসবো সাথে। পাপা তুমি না আমাকে বলছো সি দেখাবে? নাইব হেসে বলল, অফকোর্স বাবা, আমার পাপাকেই তো আমি সি দেখাবো। লিনাশা বাবা ছেলের কথায় দীর্ঘশ্বাস ফেলল। এদিকে আহি আরবান খানের সামনে থেকে উঠে দাঁড়িয়ে বলল, আমি প্রচুর টায়ার্ড, আপনি প্লিজ আমাকে অনুমতি দিন। আরবান বলল, এক্সকিউজ মি, খুব বড় হয়েছে মনে হচ্ছে। আপনার হাই ক্লাস ড্রিমের গল্প শোনার মতো ধৈর্য আমার নেই। এখন আপনি যাবেন? বিল? ওয়েট, আমি বিল দিয়ে দিচ্ছি, প্লিজ গো। আরবান খান মুখ লাল করে উঠে চলে গেল। আরো কিছু বলতো কিন্তু আহির পেছনেই তার বডিগার্ড বসে আছে, তাই সে বাধ্য হয়েই বেরিয়ে গেল। আরবানকে চলে যেতে দেখে নাইব আর লিনাশা আহির সামনে এসে বসলো। আহি বিরক্তি মুখে বলল, মা এসব আজব লোক কোথা থেকে ধরে আনে? ছেলে নামি দামি ইঞ্জিনিয়ার হয়ে কি লাভ হলো? চিন্তাভাবনা কত নোংরা। লিনাশা বলল, না আমরা বুঝতে পেরেছি ছেলেটার কথা শুনে, বাদ দে, দেখা হলেই কি বিয়ে হয়ে যায়? এক গ্লাস পানি এগিয়ে দিয়ে বলল, মাথা ঠান্ডা করো আহি, এদিকে আমার ছেলে সি দেখার জন্য অস্থির হয়ে উঠেছে। আহি ভ্রুকুচকে বলল। লিনাশা বলল, না আছে, কিন্তু আমরা বলেছি আমাদের দেশে সমুদ্র সৈকত সবচেয়ে দীর্ঘতম। এখন সে বায়না ধরেছে কতটা দীর্ঘ তা দেখবে। বেশ তো, কক্সবাজার নিয়ে যা। হ্যাঁ, পুষ্পের সাথেও দেখা হবে, চল তুই সহ। না রে, মাত্র এলাম, 3 সপ্তাহ হচ্ছে না। 3 সপ্তাহ হয়ে গেছে? হ্যাঁ। তাহলে চল না, ঘোরাঘুরিও হবে। না, আমার নেক্সট মান্থে এমনিতেই যেতে হবে, সেল হবে ওখানে, একটা স্পেশাল বিষয় নিয়ে আঁকছি, ওটাতে সময় দিতে হবে। কেন, তোর বাড়ি আছে না ওখানে? নাইব বলল, আরে তোমার বেস্টি এত করে বলছে চলো, আফটার অল আমরা আবার জার্মান চলে যাব। এর মধ্যে তোমার বিয়েটা হয়ে গেলে বেশ ভালো হতো। 1 মাসের ছুটিতে এসেছি, পরে আবার কখন আসবে? আহি হাসলো, বলল, আমার বিয়েতে আবার ছুটি নিয়ে আসবেন। লিনাশা চোখ মুখ কুচকে বলল, এখন যাবি? গেলে কিন্তু সময় নিয়ে যেতে হবে, আমরা বেশ কয়েকদিন কক্সবাজার ঘুরবো। আচ্ছা, আমি এমডি সাহেবের সাথে কথা বলি, উনি হয়তো আমার অনুপস্থিতিতে সব হ্যান্ডেল করতে পারবেন।
তাহলে মা আর নানুকেও নিয়ে যাও ভাবছি। নানুর তো শরীর খারাপ, যদিও বাড়িতে থাকতে চাইছেন। আমার মনে হচ্ছে কক্সবাজার গেলে মন ভালো হবে ওনার। নানুর জানি কি হয়েছে? ক্যান্সার লাস্ট স্টেজ। ট্রিটমেন্ট করাচ্ছি, তবু ভয় হচ্ছে। উনিও চাচ্ছে না ট্রিটমেন্ট করতে, কিন্তু সব চেষ্টা করছি। বয়স তো হয়েছে ওনার। মা একা হয়ে যাবে নানুর কিছু হলে। এই জন্যই বিয়ে করছিস না? না, সেজন্য না। বিয়ের বয়স হয়েছে ঠিকই, কিন্তু বিয়ের জন্য মনের বয়স এখনো হয়নি। মনের বয়স কখন হবে? যেদিন কোনো পুরুষ মানুষকে দেখে বয়স্ক কিশোরী হতে ইচ্ছে করবে। লিনাশা চোখ মুখ কুঁচকে বলল, বয়স্ক কিশোরী বলতে? প্রেম অনুভূতি, অথচ বেশ গম্ভীর প্রকাশ। উড়ু উড়ু মন, অথচ বাহিরে অস্থিরতা। আবেগী চাওয়া পাওয়া, অথচ অনুভূতির শেষাংশে গভীর স্পর্শ। নাইব হাসলো। লিনাশা বলল, কবি হয়ে যাচ্ছিস? শিল্পীদের একটু কবিও হতে হয়। মা অনেক বই পড়ে, মাঝে মাঝে আমিও ঘেঁটে দেখি। ভালো সময় কাটে আমার। আহি কথাটি বলেই দীর্ঘশ্বাস ছাড়ল। আহির এই দীর্ঘশ্বাস অনেক কিছুই বুঝিয়ে দিল নাইব আর লিনাশাকে। ওয়াসিফ বালিশে মুখ গুজে শুয়ে আছে। ছেলেটা বেশ অভিমানী। আফিফ তার পাশে শুয়ে একটু পরপর তাকে গুঁতো দিচ্ছে আর সুরসুরি দিচ্ছে। ওয়াসিফ খিলখিল করে হেসে বিছানায় গড়াগড়ি খেয়ে আবার মুখ ভার করে ফেলছে। আফিফ তার হাত ধরে টেনে তাকে নিজের কাছে এনে বলল, আদ্র, এভাবে মুখ ভার করে বসে থাকলে কিন্তু মামা রাগ করবে। ওয়াসিফ হাত পা ছোড়াছুড়ি করে বলল, রাগ করলে করো। কি চাই আমার মামাটার? বললাম না, হোয়াইট আন্টিকে এনে দাও। 2 দিনের দেখায় তুমি হোয়াইট করতে করতে অস্থির হয়ে যাচ্ছ। সেদিন আন্টি বলেছে আসবে, তাই আমি প্রতিদিন পার্কে বসে থাকি, কিন্তু আসেই না। দেখেছ, কেউ আমার কোনো বন্ধু হয় না। হোয়াইট আন্টির সাথে ফ্রেন্ডশিপ করবো ভেবেছে, উনি তা কাটটি করেই চলে গেল। কাটটি? ওয়াসিফ তার কনিষ্ঠ আঙ্গুল দেখিয়ে শরীর দুলিয়ে বলল, হ্যাঁ কাটটি। এরপর সে তার পাথরের ডোরেমনটি হাতে নিয়ে বলল, কেউ আমার বন্ধু হয় না। আফিফ ওয়াসিফের মাথায় হাত বুলিয়ে দিয়ে বলল, আমি কি তোমার বন্ধু না? না, তুমি তো মামা। মামা কি বন্ধু হতে পারে না? ওয়াসিফ সাথে সাথেই আফিফকে জড়িয়ে ধরে বলল, মামা, আমার কোনো বন্ধু নেই। ক্লাসের কেউ আমার সাথে খেলে না। কেন খেলে না? আমি 0 পাই তাই। আফিফ প্রকোচকে বলল, কোথায় 0 পাও? সব সময় তো 90+ পাও। মামা, ওই 0 না। তাহলে কোন 0? ক্লাসে মিসরা 1-0 গেমস খেলে। যে আগে পড়া দিতে পারবে তাকে 1 দিবে, আর আমি সব সময় 0 হই, তাই কেউ আমাকে পাত্তা দেয় না। আফিফ হো হো করে হাসতে লাগলো। আফিফকে হাসতে দেখে ওয়াসিফ বলল, তোমাকে আমি এমনি বেস্ট বলি? তুমি খুব পচা। আমি 0 পেয়েছি শুনে তুমি হাসছো? আফিফ হাসি থামিয়ে গম্ভীর মুখে বলল, কি করব তাহলে? ওয়াসিফ তার কাছে এসে তার ঠোঁটের 2 পাশ টেনে ধরে বলল, এখন বেস্ট লাগছে। এর আগে কেমন লেগেছিল? 0 বেস্ট। আফিফ হাসলো। ওয়াসিফের গাল টেনে দিয়ে বলল, আত্মপণ্ডিত। আহি 2 সপ্তাহের ছুটি নিয়ে সালমা ফাউজিয়া এবং রোকিয়া ফাউজিয়াকে নিয়ে কক্সবাজার এলো। সাথে এসেছে নাইব, লিনাশা আর তাদের ছেলে ইয়াস, এবং এসেছেন রুনা খানমও। আহির বাংলো বাড়ির পাশেই একটা গেস্ট হাউস করেছে সে, ওখানেই তাদের থাকার ব্যবস্থা করেছে। সব গুছিয়ে আহি পরদিন দুপুরে তার গ্যালারিতে এলো। সেখানে কিছুক্ষণ সময় কাটিয়ে বের হতেই তার ওয়াসিফের কথা মনে পড়ল। স্কুল ছুটি হবে এমন মুহূর্তেই এসেছে সে। মিনিট খানিকের মধ্যে দপ্তরি ঘন্টা বাজালো। বেরিয়ে এলো ওয়াসিফ। আহি ওয়াসিফকে দেখে হাতের ইশারায় ডাকলো, এই যে বাবু। ওয়াসিফ দূর থেকে আহিকে দেখে ভীষণ খুশি হলো। আহির দিকে ছুটে আসতে যাবে অমনি ইটের রাস্তায় হোঁচট খেয়ে পড়ল সে। ওয়াসিফকে পড়ে যেতে দেখে আহি দৌড়ে গেল সেখানে, ধরে বসালো তাকে। ওয়াসিফ কাঁদো কাঁদো কণ্ঠে বলল, আমি তোমার অপেক্ষায় ছিলাম, জানো না? তুমি কেন আমাকে ফেলে চলে গিয়েছিলে বলো তো?
আহির বুকটা মুহূর্তেই ধক করে উঠল। সে ওয়াসিফের দিকে একদৃষ্টিতে তাকিয়ে রইল কিছুক্ষণ, তারপর ওয়াসিফকে কোলে নিয়ে বলল, বাবু তুমি আমাকে মনে রেখেছো? হ্যাঁ। পায়ে বেশি ব্যথা করছে? ওয়াসিফ ঠোঁট ফুলিয়ে বলল। আহি ওয়াসিফকে গ্যালারির ভেতরে নিয়ে গেল। ইটের ঘষা খাওয়া হাঁটু পরিষ্কার করে দিল। পরিচিত ডাক্তারকে ফোন করে একটা অয়েনমেন্টের নাম নিল। রবিকে বলল ফার্মেসি থেকে নিয়ে আসতে। এরপর সে যত্নের সাথে অয়েনমেন্টটি লাগিয়ে দিল হাঁটুতে। প্রায় ঘন্টা খানেক হয়ে গেল, ওয়াসিফের মামা আসছে না। বেশ ক্ষুধা পেয়েছে ওয়াসিফের। সে পেটে হাত দিয়ে বলল, আমার তো খিদে লেগেছে, মামাকে বলবে আমাকে নিয়ে যেতে। আহি ওয়াসিফের ব্যাগ থেকে ডায়েরি বের করে সেখানে লেখা নম্বরে ডায়াল করলো। ডায়েরিতে লেখা ছিল নাউফা রেনুকা, ওয়াসিফের মায়ের নাম। আহি কল করতেই রেনু কল ধরলো। ওয়াসিফের ব্যাপারে জেনেই রেনু ব্যস্ত হয়ে আফিফকে কল করলো। আফিফ জানতো রেনু কল দেবে, কিন্তু তার কিছুই করার নেই। আহি যতক্ষণ আদ্যের পাশে আছে, সে কিভাবে যাবে তাকে নিতে? এদিকে আহি কোনো প্রতি উত্তর না পেয়ে বিরক্ত হয়ে বলল, কেমন মামা তোমার? একদম ইরেসপন্সিবল। আচ্ছা ওয়াসিফ, তুমি আমার সাথে চলো, আমার বাসায় যাবে? তুমি আমাকে তোমার বাসায় নিয়ে যাবে? হ্যাঁ, ওখানে গিয়ে ফ্রেশ হয়ে খাওয়া দাওয়া করবে। এরপর তোমার মামা যখন ইচ্ছা হবে তোমাকে এসে নিয়ে যাবে। ওয়াসিফ মাথা নাড়ল। সে আহির সাথে চলে গেল আহির বাংলো বাড়িতে। আফিফ তাদের যেতে দেখে অবাক হলো। কি এক বিপদে পড়েছে সে। আহির সাথে দেখা করে ওয়াসিফকে কিভাবে আনবে? মা আর রেনুকেও পাঠানো সম্ভব না। আহি তো সবাইকে চেনে। আফিফ মিনিয়ে বলল, এই আদ্যের বাচ্চাটা কি এক ঝামেলা পাকিয়ে দিল। আহির বাংলো বাড়িটি অবাক হয়ে দেখছে ওয়াসিফ। সালমা ফাউজিয়া ওয়াসিফকে দেখে আহিকে জিজ্ঞেস করলেন, আহি ছেলেটা কে? আহি বলল, মা গ্যালারির পাশে একটা স্কুল আছে না, ওখানে পড়ে। ওর মামা নিতেই আসেনি ওকে। কেমন দায়িত্ব জ্ঞানহীন লোক দেখেছো? বেচারা বাচ্চাটা আমার কাছে দৌড়ে আসতে গিয়ে হাঁটুতে ব্যথা পেয়েছে, খিদেও পেয়েছে তার। দুপুর 1:30 বাজে, দেখেছো? এইটুকুন একটা বাচ্চা এত সময় ধরে না খেয়ে কিভাবে থাকবে? আহি গলা উঁচু করে সুধিকে ডাকলো। সুধি আসতেই আহি বলল, কথাকে বলো বাচ্চাটাকে ফ্রেশ করিয়ে দিতে। আর তুমি খাবার তৈরি করো, জিজ্ঞেস করো ও কি খাবে। সুধি মাথা নেড়ে ওয়াসিফের কাছে গেল। ওয়াসিফ সুধিকে আপাতমস্তক দেখে বলল, তুমি কি সিন্ড্রেলা? সুধি ওয়াসিফের সামনে হাঁটু গেড়ে বসে বলল, না বাবু, আমি শ্রুতি। সুধি ওয়াসিফের কাছ থেকে ব্যাগটা নিয়ে বলল, কি নাম তোমার? ওয়াসিফ। তোমার নাম কি? শ্রুতি। সুধি আবার কেমন নাম? সুধি মুচকি হেসে বলল, নাফাত ওয়াসিফ আদ্র আবার কেমন নাম? ওয়াসিফ বুকে হাত গুজে বলল, যেমন নাম হয় তেমন। আমারটাও যেমন নাম হয় তেমন। ওয়াসিফ মুখ চেপে হেসে বলল, আমাকে কপি করছো? ব্যাড ম্যানার্স। সুধি ওয়াসিফের নাক চেপে ধরে বলল, আচ্ছা দুষ্টু বাবু, কি খাবে? ওয়াসিফ গাল ফুলিয়ে বলল, তুমি আমাকে দুষ্টু বলেছ? আদর করে দুষ্টু বলে। ওয়াসিফ অবাক হয়ে বলল, আদর করে দুষ্টু বলা যায়? মাঝে মাঝে বলা যায়। না, বলা যায় না। আদর করে মিষ্টি বাবু বলে। ওই যে হোয়াইট হোয়াইট আন্টি যেমন আমাকে মিষ্টি বাবু বলে। আমি দুষ্ট না, বুঝেছ? তুমি দুষ্ট, তোমার বাবা দুষ্ট, তোমার 14 গোষ্ঠী দুষ্ট। এ মা, তুমি এই কথা কখন শিখেছ? আমাদের ক্লাসের একটা মেয়ে বলে এই কথা। কারোর সাথে ঝগড়া হলেই বলে, আমারও তোমার সাথে ঝগড়া। আহি ওয়াসিফের কাছে আসতেই ওয়াসিফ তাকে বলল, আন্টি আন্টি দেখো না, ওই পচা সুচিটা আমাকে দুষ্ট বলেছে। আহি ওয়াসিফের পাশে বসে বলল, সুশিকে? এই যে এই মেয়েটার নাম সুশি। আহি হাসলো, সুধিও হাসলো। সুধিকে হাসতে দেখে ওয়াসিফ বলল, আন্টি ওকে বকে দাও তো, দেখো ও হাসছে। আহি গলা উঁচু করে বলল, এই সুশি, তুমি ওকে দুষ্টু বলছো কেন? এক্ষুনি সরি বলো মিষ্টি বাবুকে। সুধি দোকান ধরে বলল, সরি। ওয়াসিফ বলল, ইটস ওকে।
এরপর হাতের ইশারায় না দেখিয়ে বলল, বাট নট সরি। আহি বলল, এটার মানে কি? বারবার সরি নেব না। আহি মুচকি হেসে বলল, আচ্ছা নিও না। সুধি এবার বলল, কি খাবে বলো? ওয়াসিফ বলল, তোমাকে কেন বলবো? আহি জিজ্ঞেস করলো, আমাকেও বলবে না? হ্যাঁ, তোমাকে তো বলবোই। তাহলে বলো। ওয়াসিফ কিছুক্ষণ ভেবে বলল, চিকেন ফ্রাই। মা আমার জন্য প্রতিদিন ফ্রাই করে। চিকেন ফ্রাইয়ের সাথে বিফ বিরিয়ানি খাবে? বিরিয়ানি, ওয়াও, আমার আর মামার ফেভারিট। আচ্ছা, তোমার কি কি ফেভারিট? আমার তো চিকেন ফ্রাই বেশি ভালো লাগে, কিন্তু মামা কি খায় জানো? কি খায়? হোয়াইট হোয়াইট রাইসের সাথে ইয়েলো ইয়েলো পটেটো, সাথে ডাল। আহি থমকে গেল। ওয়াসিফ আবার বলল, মামা তো নানুকে সবসময় বলে আমার জন্য আলু ভর্তা করো, আলু ভর্তা করো। জানো, আমিও একবার খেয়েছি, কি ঝাল! আমার চোখে পানি এসে গেছে। এমন ঝাল কেউ খায় বলো? আহির বুকটা ধক ধক করছে। আজ ভীষণ মনে পড়ছে আফিফের কথা। আফিফের প্রিয় তো আলু ভর্তা আর ডাল দিয়ে সাদা ভাত। একদম সাদামাটা পছন্দ তার। সাদা রং, হলুদ অলকানন্দা, মানুষটা খুব সাধারণ। আহি তাই খুব শখ করেই এই বাংলো বাড়িটা সাদা টাইলস এবং সাদা মার্বেল পাথর দিয়ে আর বাড়ির দেওয়ালে সাদা রং করেছে। বাইরে থেকে দেখলে সাদা রাজপ্রাসাদ মনে হবে। এই আর্টটি গ্যালারিটাও আফিফের নামে করেছে। এজন্যেই আর্ট শব্দটিকে ভেঙে ভেঙে লিখেছে সে, অন্তত এই আর্ট যাতে আগে উচ্চারিত হয়। ওয়াসিফের জন্য নতুন জামা আনিয়েছে আহি। ওয়াসিফ গোসল সেরে খাওয়া দাওয়ার পর আহির রুমে ঢুকলো। 4 দেওয়ালের পরিবর্তে 2 দেওয়াল, বাকি 2 পাশে বড় কাচের জানালা, গ্রিলবিহীন খোলা জানালা, জানালার পাশে লাগোয়া বিছানা, এক পাশের দেওয়ালের সাথে লাগোয়া কাচের আলমারিতে আহির ব্যবহারের জিনিসপত্র, জামা কাপড়। অন্য পাশের দেওয়ালে বড় একটা আয়না, তার পাশে ছোট পড়ার টেবিল, সেখানে কয়েকটা বই রাখা, একটা ফুলদানি আর একটা মোটা ডায়েরি রাখা। পাশে ছোট একটা গলির মতো স্থান, সেই গলির এক পাশের দেওয়ালে আহির আঁকা বিভিন্ন ছবি ঝুলছে। অন্য পাশে ওয়াশরুম, গলির ওপারে খোলা বারান্দা। ওয়াসিফ অবাক দৃষ্টিতে আহির রুম দেখে বলল, আচ্ছা আন্টি, তুমি কি কুইন? আহি ওয়াসিফকে তার পাশে বসিয়ে বলল, হ্যাঁ, আমি তো রানী, এই ছোট প্রাসাদের রানী। আচ্ছা, তাহলে তোমার রাজা কোথায়? আহি মলিন হেসে বলল, সব রানী রাজা থাকে না, কিছু রানী একা থাকে। আর যাদের রাজা থাকে তাদের কি বলে? সম্রাজ্ঞী বলে। রাজায় সম্রাজ্ঞী। তুমি কখন সম্রাজ্ঞী হবে? যেদিন সৃষ্টিকর্তার কাছে চাওয়া পাওয়ার সবটাই আদায় হয়ে যাবে, নতুন আবদারের ইচ্ছে জাগবে, নতুন করে সুন্দর কিছু মুহূর্তের আবদার করতে ইচ্ছে করবে। আহির গলা ভারী হয়ে এলো। ওয়াসিফ বলল, তোমার মন খারাপ কেন হলো? আহি মুচকি হেসে বলল, কোথায়, আমি তো ঠিকই আছি। আহি এরপর ফোন হাতে নিয়ে নাওফা রেণুকার নম্বরে আবার ডায়াল করলো। রেণু কল ধরে বলল, আমার ভাইয়ের ফোন দিয়েছি, ও নাকি এমার্জেন্সি কাজে আটকে গেছে, ওর বন্ধুকে পাঠাচ্ছে। বন্ধু? এমন অপরিচিত কারোর হাতে আমি আপনার ছেলেকে দিয়ে দিব? আপনি আদ্যকে একটু ফোনটা ধরিয়ে দিন। আহি লাউড স্পিকারে দিল। রেণু ওয়াসিফকে বলল, আদ্য বাবা, তোমার মামা তো যেতে পারছে না, মা তো অসুস্থ বাবা, তুমি অলয় আঙ্কেলের সাথে চলে আসবে। ওয়াসিফ বলল। আচ্ছা মা। রেণু কল কেটে দিতেই আহি ওয়াসিফকে জিজ্ঞেস করলো, অলয় কি? অলয় মামার কলিগ, মামার অনেক ভালো ফ্রেন্ড। আহি মনে মনে ভাবলো, আমার বাসার অ্যাড্রেস তো নিলই না উনি। আহি রেণুকে আবার ফোন করে ঠিকানা দিয়ে দিল। রেণু বেশ অবাক হলো। আফিফ বলল সে অলয়কে পাঠিয়ে দিয়েছে। তাহলে পাঠালোটা কোথায়? হয়তো স্কুলে পাঠিয়েছে। রেণু আফিফকে মেসেজে ঠিকানা পাঠিয়ে দিল। আফিফ মেসেজটি দেখে কপাল চাপড়ালো। ঠিকানা না নিয়ে অলয়কে পাঠিয়ে দিলে আহি নিশ্চিত সন্দেহ করত। পরক্ষণেই ভাবলো কেন সন্দেহ করবে? এআরটি গ্যালারি থেকে কি আর আহির ঠিকানা নেওয়া সম্ভব নয়? মাথাটা একদম এলোমেলো হয়ে গেছে আফিফের। ওয়াসিফ আহির টেবিলের কাছে যেতেই মোটা একটা ডায়েরি পেল।
বেশ সুন্দর ডায়েরিটা, বাদামি মলাটের চামড়া বেশ আকর্ষণীয়। ওয়াসিফ ডায়েরিটা খুলেই অবাক, এত সুন্দর সুন্দর স্কেচ, কী সব লেখাও আছে পাশে। এখনো রিডিং পড়তে পারে না সে। ওয়াসিফ জোরে জোরে উচ্চারণ করলো। আহি চোখ বন্ধ করে শুয়েছিল, সে লাফিয়ে উঠে বসল। ওয়াসিফের হাতে ডায়েরিটা দেখে তড়িৎ গতিতে বিছানা ছেড়ে উঠল, সেটা টেনে নিয়ে ফেলল। ওয়াসিফ ফ্যালফ্যাল দৃষ্টিতে তাকিয়ে আছে আহির দিকে। আহি ক্ষীণ কণ্ঠে বলল, সরি বাবু, এটা ধরো না, ঠিক আছে? আহি ডায়েরিটা তার কাছের আলমারিতে রেখে দিল, আর ওয়াসিফ এক দৃষ্টিতে সেই ডায়েরিটার দিকে তাকিয়ে রইল। কাছের আলমারি হওয়ায় কিছুক্ষণ পর পর তার দৃষ্টি সেদিকে আটকাচ্ছে। সে মনে মনে ভাবছে, হোয়াইট আন্টি এইভাবে কেন বুকটা নিয়ে নিল? কত সুন্দর কার্টুন আঁকা ওখানে, আমার তো লাগবেই বুকটা। ঘণ্টাখানেক বাদে আমিন এসে ওয়াসিফকে নিয়ে গেল। ওয়াসিফ চলে যেতেই আহি বিছানায় শরীর এলিয়ে দিল আর হারিয়ে গেল ঘুমের রাজ্যে। আমিন অর্ধেক পথ গিয়েই গাড়ি থামালো। ওয়াসিফ গাড়ি থেমে যেতে দেখে বলল, আঙ্কেল, তুমি কি আমাকে বাসায় নিয়ে যাবে না? আমিন বলল। ওয়াসিফ গাড়ি থেকে নেমে দেখলো আফিফ মোটরসাইকেল নিয়ে দাঁড়িয়ে আছে। সে আফিফের কাছে গিয়ে বলল, মামা, তোমার জরুরি কাজ শেষ? আফিফ ওয়াসিফকে মোটরসাইকেলের পিছনে বসিয়ে দিয়ে বলল, হ্যাঁ। আমিনকে ধন্যবাদ দিয়ে আফিফ বাকি পথ ওয়াসিফকে নিয়ে গেল। ওয়াসিফ আফিফকে জড়িয়ে ধরে রেখেই বলল, মামা, তুমি এইটুকুর জন্য আমিন আঙ্কেলকে কেন আসতে বলেছ? চলে এলেই পারতে। জানো আমি আজ কোথায় গিয়েছি? আফিফ জোরেই বলল, চুপচাপ বসে থাকো। মামা, শুনবে না? বলো বলো। আন্টির হোয়াইট প্যালেসে। জানো, প্যালেসটা একদম ধবধবে সাদা। সাদা প্যালেসে ভূত থাকে, জানো না? ওয়াসিফ অবাক হয়ে বলল, সত্যি? না, হোয়াইট প্যালেসে হোয়াইট ভূত থাকে। আর যাবে কখনো হোয়াইট আন্টির সাথে? ওয়াসিফ ঝাঁকড়ে ধরলো আফিফকে। আফিফ মৃদু হাসলো। বাসায় পৌঁছেই আফিফ ওয়াসিফকে নামিয়ে দিল মোটরসাইকেল থেকে। ওয়াসিফ কোনো কথা না বলে দৌড়ে চলে গেল ওপরে। 4 তলা নিচেই উঠল। আফিফ চাবি আর হেলমেট নিয়ে উঠে দেখলো দরজা খোলা। আফিফা বেগম ছেলেকে দেখে বললেন, আদ্যকে এতক্ষণ পরে কেন আনলি? আর ওর জামা পাল্টে দিয়েছিস কেন? আমি তো পাল্টাইনি, যার বাসায় গেছে ওরা হয়তো পাল্টে দিয়েছে। এদিকে ওয়াসিফ রুমে ঢুকে গভীর মনোযোগ দিয়ে ডোরেমনের নুড়ি পাথরটি দেখতে লাগলো। রেনু ছেলেকে ঘরে ফিরতেই পাথর নিয়ে বসে থাকতে দেখে বলল, বাবা, কোথায় ছিলে এতক্ষণ? তোমাকে নিয়ে গেছেন উনি কে, চেনো? ওয়াসিফ রেনুর সামনে বসলো, গম্ভীর মুখে বলল, আমার মাথায় এবার সব সাই করে ঢুকছে। সব ডোরেমনের গ্যাজেটের জন্যই হয়েছে। ওয়াসিফ নুড়ি পাথরটি এগিয়ে দিয়ে বলল, এটা ডোরেমনের গ্যাজেট। এটা আজ আমি স্কুলে নিয়ে যাইনি, তাই জিনি এসেছে আমার খোঁজ নিতে। জিনি? হুম। হোয়াইট আন্টি কোনো মানুষ নয়, উনি একজন জিনি। যিনি সবার উইশ পূরণ করে। আমার উইশ ছিল স্কুলের পাশে ওই সুন্দর বাসারাতে যাওয়া। আন্টি আমার উইশ পূরণ করেছে। এরপর আমাকে এই ডোরেমনের গ্যাজেট দিয়েছে। এটা থাকলে উনি বুঝতে পারে আমি বিপদে পড়েছি কিনা। আজ গ্যাজেটটা নিয়ে যায়নি, আর উনিও এসেছে। ওয়াও, আমার একটা জিনি আছে। ওয়াসিফ নুড়ি পাথরটি এগিয়ে দিয়ে বলল। আফিফ ওয়াসিফের কথা শুনে দরজায় দাঁড়িয়ে হো হো করে হাসতে লাগলো। ওয়াসিফ মামার কাছে গিয়ে বলল, তুমি হাসছো কেন? জিনির বাসায় একটা দুষ্টু পেতনিও আছে, ওটাও আজ হেসেছিল। জানো, যিনি আমাকে সেই পেতনির হাত থেকে বাঁচিয়েছে। এখন তোমার হোয়াইট আন্টি তোমার জিনি হয়ে গেল? হ্যাঁ, আন্টি তো ভেরি গুড, তাই গুড পেতনি। পেতনি আবার গুড হয়? ওয়াসিফ ভাবুক কণ্ঠে বলল, হয়তো ওনাকে আটকে রেখেছে দুষ্টু পেতনিটা। ওরে আমার বাবারে, মাফ করো আমাকে। আফিফ নিচের ঘরে চলে এলো। সন্ধ্যায় ওয়াসিফের ব্যাগটা খুললো আফিফই তাকে পড়ায়। ওয়াসিফ নাস্তা করছে এখনো।
আফিফ ব্যাগ থেকে ওয়াসিফের স্কুলের ডায়েরি আর খাতা বের করতেই ভেতরে কিছু একটা খেয়াল করলো। ভারী আর মোটা ডায়েরি। আফিফ সেটা বের করলো। ভ্রু কুঁচকে সে ডায়েরিটার দিকে তাকালো। এই জন্যেই ব্যাগটা এত ভারী ছিল। সে উল্টে ভাবছে ওয়াসিফ সব বই খাতা নিয়ে স্কুলে গেছে কিনা। আফিফ চেয়ার টেনে বসলো। বাদামি মলাটের ডায়েরি। আফিফ ডায়েরিটার পৃষ্ঠা উল্টালো। প্রথম 2 পৃষ্ঠা খালি, তৃতীয় পৃষ্ঠায় লেখা, সেদিন তাকে প্রথম দেখেছি। ধীর গতিতে হাঁটছিল। বৃষ্টির আঁচ লাগছিল তার শরীরে, কিন্তু কোনো ভ্রুক্ষেপ ছিল না তার। আমার দৃষ্টি তার দিকে বারবার আটকা ছিল। সাদা শার্ট লেফটে ছিল তার শরীরের সাথে। এলোমেলো চুলগুলো দেখে অদ্ভুত আকর্ষণ কাজ করছিল সেদিন। এত সাধারণ একটা ছেলেকে নিয়ে আমি এত ভাবছি কেন? এতটুকু পড়ে আফিফ থমকে গেল। তার হৃদকম্পন বেড়ে গেল যেন। পরের পৃষ্ঠা খুলতেই দেখতে পেল ডায়েরির সাথে সেটে রাখা একটা স্কেচ। নিচে লেখা, খসড়া স্কেচ। এই স্কেচটি বাঁধিয়ে ফেলেছি। পাশে লেখা, সেদিন ক্লাসে বট বৃক্ষ আঁকতে দেওয়া হয়েছিল, আর আমি জানি না কেন সেদিন তাকে এঁকেছিলাম। পরের পৃষ্ঠায় বড় করে লেখা, 500 টাকা দিয়ে এই ডায়েরিটা কিনেছি। কার জন্য? ফর মাই লাভ। তার অপর পাতায় গোলাপের পাপড়ি আঠা দিয়ে লাগানো। পাশে একটা চিরকুট লাগানো। সেটাতে লেখা আফিফ রাফাত। নিচেই লেখা, প্রথম তোমার নাম জানার চেষ্টা। কি সুন্দর নাম, আফিফ রাফাত। পরের পৃষ্ঠায় লেখা, তোমার দিকে তাকিয়ে তোমার আমার প্রেমের গল্প লেখা শুরু করছি। বিষয়টা চমৎকার না? এমন উন্মাদ প্রেমিকা কি আগে দেখেছো? নিশ্চয়ই দেখোনি। জানো, আজই কিনলাম এই ডায়েরিটা, আর পথে দেখা হয়ে গেল তোমার সাথে। তুমি আমার সামনে দাঁড়িয়ে কথা বলছো কোনো এক অচেনা ছেলের সাথে, আর আমি রৌদ্রতাপ ভুলে রিকশার পাশে তোমাকে দেখা যায় এমন স্থানে বসে আছি। লুকিয়ে লুকিয়ে দেখছি তোমাকে। আচ্ছা আমরা কি এভাবে লুকিয়ে কারোর দিকে তাকাই? মেয়েরাও কি এভাবে ভালোবাসে জানি না, কিন্তু আমার তোমাকে এভাবে ভালোবাসতেই ভালো লাগে। তার পাশেই আফিফের স্কেচ। রাস্তার পাশে দাঁড়িয়ে হাস্য উজ্জ্বল চেহারার আফিফ। সামনে একটা ছেলের অবয়ব। আহি বসে আছে ইটের ওপর। পাশে একটা রিকশা। আফিফের হাত কাঁপছে। মাথার উপর ফ্যান ঘুরছে, তবুও ঘামাচ্ছে সে। সেই মুহূর্তেই দৌড়ে রুমে ঢুকলো ওয়াসিফ। মামার হাতে ডায়েরিটা দেখে বলল, মামা, এটা জিনের ডায়েরি। আফিফ শক্ত কণ্ঠে বলল, আব্দু, তুমি না বলে এই ডায়েরি নিয়ে এসেছো কেন? ওয়াসিফ মুখ ছোট করে বলল, আমার সুন্দর লেগেছিল তাই। ব্যাড ম্যানার্স। ওয়াসিফ মাথা নিচু করে নিল। আফিফ আরো কিছু বলার আগেই সে দৌড়ে চলে গেল রুমের বাইরে। ওয়াসিফ চলে যেতেই আফিফ ধপ করে বিছানায় বসে পড়ল। পরের পৃষ্ঠায় লেখা ছিল আফিফের মসজিদে যাওয়ার মুহূর্তটি। আফিফের পরনের শার্ট, ঘামে ভিজে যাওয়া শরীর, কাঁধের ব্যাগ, পায়ের মলিন স্যান্ডেল, হাতের ঘড়িটাও সূক্ষ্মভাবে লক্ষ্য করে ডায়েরিতে সেই বিষয়ে উল্লেখ করেছে। এবার আফিফের চোখে অশ্রু টলমল করতে লাগলো। মনে মনে ভাবলো, এটা আমার পিছু করতো আর আমি টেরই পাইনি। পরের 2 পৃষ্ঠা পর লেখা, ক্লান্ত মুখ, নাকের ডগায় জমেছিল বিন্দু বিন্দু ঘাম। হালকা হালকা তোমার ঘামার্ত কপালটি শুকিয়ে দিয়ে গেল, আর তোমার ঘামে লেপ্টে থাকা চুলগুলো মুক্ত হলো। তুমি চায়ের কাপ হাতে নিয়ে একটা ভাঙা ব্রেঞ্চে বসলে। কাপে চুমুক দিতেই তোমার চোখ দুটো ছলছল করে উঠল। চা নিশ্চিত গরম ছিল, কিন্তু তোমার কপালে একটু ভাঁজ পড়ল না, শুধু চোখ দুটোই সাড়া দিয়েছিল। আজ কেন যেন মনে হলো তুমি শুধু ক্লান্ত নাও, বড্ড ক্লান্ত। তোমার মনে কি ভীষণ কষ্ট? আমাকে ভাগ দেবে সেই কষ্টের? আমি তোমার কষ্ট নিয়ে নিব। দেখবে তুমি খুব সুখী হবে, অনেক সুখী হবে, কারণ তোমার জন্য আমি আছি। পাশে একটা স্কেচ আঁকা, যেখানে আফিফ কাঠের বেঞ্চে বসে প্লাস্টিকের কাপ হাতে নিয়ে অন্যদিকে তাকিয়ে আছে। পাশে টঙের দোকান, আর দূরে দাঁড়িয়ে আহি তার দিকে তাকিয়ে আছে। স্কেচের নিচে লেখা, কাপটা চুরি করে ফেলেছি আমি। তুমি কাপটা এভাবে ফেলে গেলে, আমি তো এখন
এই কাপটার দিকে তাকিয়েই তোমাকে অনুভব করব। পরের পৃষ্ঠায় আফিফের স্কেচ, যেখানে সে হাসছে। নিচে লেখা, তুমি একদম হাসো না, ভালোই হয়েছে কম হাসো। এত চমৎকার হাসি মনে পড়লেই পাগল হয়ে যাই। সারাদিন তো আমার মাথায় তোমার সেই হাসি হাসি চেহারাটাই ঘুরছে। এরপর 2 পৃষ্ঠা খালি। পরের পৃষ্ঠা উল্টাতেই থমকে গেল আফিফ। লেখা ছিল, আজ আমি তোমার পিছু নিয়েছি, তোমার জন্য বাসে চড়েছি, কাদায় স্যান্ডেল হারিয়ে এসেছি, আর তুমি একবারও আমার দিকে তাকাওনি। আর সত্যি কি আমি তোমাকে অনেক বেশি ভালোবেসে ফেলেছি? আমার না তোমাকে নিয়ে ভাবতে ভীষণ ভালো লাগে। তুমি পাশে থাকলে আমার নিজেকে পৃথিবীর সবচেয়ে সুখী মানুষ মনে হয়। আজকে যতক্ষণ তুমি আমার কাছে ছিলে আমি ততক্ষণ শুধু হেসেছি। এই হাসি মনের হাসি। আমার মনটা চমৎকারভাবে হাসে জানো। তোমাকে দেখলে আমার মন হাসে। তোমাকে কিন্তু সারা জীবন আমার মনকে হাসাতে হবে। পাশেই একটা স্কেচ, যেখানে একটি বাসের ভিতরে অনেক যাত্রী। যাত্রীদের ভিড়ে বাসের হ্যান্ডেল ধরে দাঁড়িয়ে আছে একটি ছেলে। তার পিছনে একটি মেয়ে দাঁড়িয়ে তার দিকে তাকিয়ে আছে। স্কেচটির নিচে লেখা, প্রথম স্পর্শ পেয়েছি তোমার, আর এই স্পর্শ আমার আত্মাকে স্পর্শ করে ফেলেছে। পরের পৃষ্ঠায় লেখা, আমি তোমার প্রেমে পড়েছি। আর পেছনের 1 পৃষ্ঠা পর আর একটা স্কেচ, সেখানে আঁকা খোলা মাঠে একটি বেঞ্চে মাথা নিচু করে বসে আছে একটি ছেলে। পাশে লেখা, কেন কেঁদেছো তুমি? কি এমন কষ্ট তোমার? আমাকে দিয়ে দাও তোমার কষ্ট, আমি আমার সুখগুলো তোমার সাথে ভাগ করে নিব।